আমরা নাইট্রোজেন ফ্যামিলি অলরেডি স্টার্ট করেছি। সেই প্রথম ক্লাসে আমরা দেখেছি যে নাইট্রোজেন ফ্যামিলি এটা একটা পি ব্লক এলিমেন্ট, সেটা পি ব্লক কেন সেটা আমরা দেখেছি, প্লাস ওর কিছু আমরা ফিজিক্যাল প্রপার্টিজ দেখেছি। সেই ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা দেখেছিলাম যে ওর অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক সাইজ কিভাবে বাড়ে বা কমে। তারপর আমরা দেখলাম আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো সব আমরা দেখেছিলাম। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। সেই কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা যদি দেখি তো অনেকগুলো জিনিসই আছে। আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ, সেই কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে তোমাদের বইয়ে দেখবে কিভাবে বন্ড ফর্মেশন করছে, পাই পাই পি পাই পি পাই বন্ড, ডি পাই ডি পাই বন্ড, বা এরকম শেয়ারিং ইলেকট্রন শেয়ারিং করে বন্ড ফর্মেশন করছে, বা কোভ্যালেন্ট বন্ড যেটা আমরা বলছি, বা আয়নিক বন্ড ফর্মেশন করছে। তাহলে এইভাবে এগুলো আছে, এইগুলো আমি যাচ্ছি না, এগুলো খুব ইজি জিনিস, প্লাস অক্সিডেশন স্টেট কিরকম শো করবে এগুলো এগুলো খুব ইজি জিনিস, এগুলো আমি যাচ্ছি না। আমি সরাসরি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন ফ্যামিলি বা পি ব্লক এলিমেন্টের 15 গ্রুপের এলিমেন্টগুলো যে যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যে কম্পাউন্ড গঠন করবে তার রিঅ্যাক্টিভিটি কেমন হবে গ্রুপ ওয়াইজ, এইগুলো আমরা দেখবো বা আজকে স্টাডি করবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রথম যেটা হবে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সঙ্গে যদি গ্রুপ 15 বা নাইট্রোজেন ফ্যামিলিটা অ্যাটাচ হয় তাহলে কি আসবে। আমরা যে দেখেছি এগুলো কি দেখেছি, NH3 অ্যামোনিয়া, NH3 PH3 আমরা দেখেছি ফসফাইন, তারপরে আছে ASH3, এগুলো আমরা দেখেছি। তো এটা হচ্ছে আর্সাইন, এটা হচ্ছে স্ট্রাবাইন, নামগুলো লিখে নিচ্ছি আমরা। এগুলো তো জানে, অ্যামোনিয়া, এটা ফসফাইড, আর্সাইন, স্ট্রাবাইন, এটা বিসমুটাইন। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা জানি প্রত্যেকটা কি গ্যাস, এগুলো আমরা প্রত্যেকে জানি, এগুলো প্রত্যেকটা গ্যাস। তো এইগুলো কিভাবে তৈরি হয় একটু আমরা যদি দেখে নিই। এই দুটো যেটা আছে না, নাইট্রোজেন আর ফসফরাস, এই যে দুটো কম্পাউন্ড আছে, সেই দুটো কম্পাউন্ড এদের রেসপেক্টিভ নাইট্রাইট আর ফসফাইডের সঙ্গে যদি জলের রিয়াকশন হয়, প্লেন জলের রিয়াকশনে এটা তৈরি হয়। মানে নাইট্রোজেনের রেসপেক্টিভ মেটালের সঙ্গে রিয়াকশন করে নাইট্রাইট আর এটা ফসফাইড। যেমন আমরা এটা যদি দেখি Mg3N2 প্লাস 6H2O, এখান থেকে এটা তৈরি করবে, প্লেন জলের সঙ্গে রিয়াকশন করে এটা পেয়ে যাব। তার মানে আমরা এখানে পাবো 6MgOH প্লাস PH3 পাবো আমরা, সরি NH3 পাবো। ঠিক আছে, একইভাবে সেম জিনিস এটার ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে হবে। এটা কি হবে, Ca3P2 প্লাস 6H2O 6CaOH প্লাস 2PH3। তাহলে এটা আমরা নাইস অ্যামোনিয়া পেয়েছি, এটা ফসফাইন পেয়েছি আমরা, এ দুটো সেম জিনিস। এই তিনটির ক্ষেত্রে এদের রেসপেক্টিভ আমরা যদি জিঙ্কের সঙ্গে জিঙ্ক সল্ট যদি নিই আমরা, তাহলে আমরা পেয়ে যাবো ওটা করেসপন্ডিং জিঙ্ক সল্ট যদি নিই, তার সঙ্গে যদি আমরা ডাইলিউট HCl এটাকে আমরা রিয়াক্ট করাই, তাহলে আমরা এগুলো পেয়ে যাব। তাহলে এখানে জেনারেল রিয়াকশনটা কি হবে ওর জন্য, আমাদের জেনারেল রিয়াকশন আমরা যদি দেখি ওটা, তাহলে কিরকম আসবে।
জিঙ্ক সল্ট আমরা নেব, কার জিঙ্ক সল্ট নেব? এদের রেসপেক্টিভ, এস, এসবি, অ্যান্টিমনি বা বিসমাথ, এর রেসপেক্টিভ আমরা জিঙ্ক সল্টটা নেব। Zn3 জিঙ্ক সল্ট M2 জেনারেলটা আমরা নিচ্ছি, প্লাস HCl, ডাইলিউট HCl। ডাইলিউট HCl যদি আমরা নিই তাহলে আমাদের কি হবে? ডাইলিউট HCl যদি নিই তাহলে 6 নিলাম, এখান থেকে হবে ZnCl2 প্লাস ZnCl2 আর প্লাস হবে 2MH3। Zn কতগুলো আছে? 3টে আছে না, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য এটা 3। আর M কি হবে? M এখানে হবে আমাদের আর্সেনিক, Sb and বিসমাথ, এই M যেটা, এটা গেল প্লেনাদের কিভাবে তৈরি হয় এটা, ঠিক আছে? তাহলে এরপর আমরা মেন দেখবো যে এই চ্যাপ্টারে আমরা কি কি করতে যাচ্ছি। স্ট্রাকচার অফ হাইড্রাইডস, মানে স্ট্রাকচার আমরা দেখবো হাইড্রাইডের কিভাবে স্ট্রাকচারটা ফর্মেশন হচ্ছে বা স্ট্রাকচারে কি চেঞ্জ হচ্ছে, এগুলোর আমরা সেগুলো দেখবো। তারপরে মেন জিনিস আসবো ক্যারেক্টারিস্টিক অফ হাইড্রাইড। সেই ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা পাবো বেসিক স্ট্রেন্থ পাবো, থার্মাল স্টেবিলিটি পাবো, রেডিউসিং নেচার পাবো অ্যান্ড বয়লিং পয়েন্ট। এগুলো আমরা পরপর দেখতে থাকবো। তাহলে প্রথমে দিয়ে আমরা স্ট্রাকচার অফ হাইড্রাইড। তাহলে স্ট্রাকচার অফ হাইড্রাইডে যদি আমরা যাই প্রথমে, তাহলে প্রথমে আমরা দেখব যে এদের প্লেন, আমি না অ্যামোনিয়া বলছি NH3, জেনারেল আমি বলছি। তাহলে এখানে সবগুলো যদি বলছেন জেনারেলাইজ ভাবে বলছি, তাহলে M একটা লোন পেয়ার আছে আর বাকি 3টে হাইড্রোজেন। তাহলে জেনারেলি এর হাইব্রিডাইজেশন আমরা দেখি, তাহলে কি হবে? তোমরা হাইব্রিডাইজেশন প্রত্যেক করতে জানো, এটা হাইব্রিডাইজেশন sp3, এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তাহলে sp3 যদি রেগুলার হয় বা 4টে বন্ড থাকে তাহলে sp3 হয়, সেটার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রন, সেটার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রন। বাট এখানে একটা আমাদের কি আছে? লোন পেয়ার আছে, 3টে বন্ড পেয়ার আছে, তাই এর স্ট্রাকচার হবে ডিস্টর্টেড টেট্রাহেড্রন, ডিস্টর্টেড টেট্রাহেড্রন। তো ডিস্টর্ট হয়ে যাবে, কারণ কি? এখানে এই যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন হবে, সেই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালশন হওয়ার জন্য একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লেন যদি রেগুলার টেট্রাহেড্রন থাকে তাহলে আমাদের কত হয়? অ্যাঙ্গেল কত হয়? বন্ড অ্যাঙ্গেল 109.28 ডিগ্রি। বাট এখানে লোন পেয়ার থাকার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা এটা থাকে না, তাই কমে যায় যেহেতু রিপালশনের জন্য। তাহলে কতগুলো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা একটু দেখবো এখানে। তাহলে এখানে আমরা যদি দেখি অ্যামোনিয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলগুলো আমি লিখে নিয়েছি, দেখেন একবার দেখো। অ্যামোনিয়ার জন্য 107.8 ডিগ্রি, 93.6 ডিগ্রি। আর্সেনিকের জন্য 91.8 ডিগ্রি and 91.3 ডিগ্রি and 90 ডিগ্রি। তাহলে আমরা যদি গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে যাচ্ছি তাহলে কি হচ্ছে? আমাদের বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ হতে থাকছে, বন্ড অ্যাঙ্গেলটা আমাদের ডিক্রিজ হতে থাকছে। তাহলে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ হওয়ার কারণটা কি এটা জিজ্ঞাসা করে, যে আমরা যদি নাইট্রোজেন ফ্যামিলিতে উপর থেকে নিচে যাই, অ্যামোনিয়া, ফসফাইন, আর্সাইন, স্টাবাইন, বিসমথাইন, এগুলোর ক্ষেত্রে আমরা পরপর যদি উপর থেকে নিচে বা ডাউন দ্য গ্রুপ যাই তাহলে আমাদের কি হয় দেখেছি যে বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ হতে থাকছে। তার কারণটা কি? তাহলে বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করবে কটা জিনিসের উপরে? দুটো জিনিসের উপরে। বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ডস অন, বন্ড অ্যাঙ্গেল কটা জিনিসের উপর ডিপেন্ড করবে? একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড সাইজ। ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড সাইজ কার? এই দুটোই কিন্তু সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম।
কারণটা হলো এটাই যে আমরা যদি দেখি যে প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে প্রত্যেকটাতে 3টে করে হাইড্রোজেন আছে, তাহলে ওটার ইফেক্ট সবার জন্য সেম হবে। তার জন্য আমাদেরকে দেখতে হবে সেন্ট্রাল অ্যাটম কি আছে। সেন্ট্রাল অ্যাটম প্রত্যেকের ক্ষেত্রে চেঞ্জ আছে, তাহলে সেই সেন্ট্রাল অ্যাটমের চেঞ্জের জন্য আমরা বন্ড অ্যাঙ্গেল কিসের উপর ডিপেন্ড করবে? ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম, সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। তাহলে আমরা যদি দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় এবং সাইজও ছোট হয়, কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার সঙ্গে সঙ্গে সাইজও ছোট হবে, তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। সাইজ বড় হতে থাকলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। তার কারণটা কি? আমরা যদি প্লেন এখানে দেখি একটা এক্সাম্পল, তাহলে বুঝতে পারবো এটার ক্ষেত্রে। এটা আছে, এটা এটা হাইড্রোজেন আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তাহলে এদের মধ্যে যে বন্ধনে যে বন্ডে যে দুটো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুটো কোথায় যাবে? সেন্ট্রাল অ্যাটমের দিকে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি যদি সেন্ট্রাল অ্যাটমের হাই হয়, তাহলে সেন্ট্রাল অ্যাটম তাহলে এখানে এই পজিশনে থাকলো, ঠিক আছে, এই পজিশনে। আর এর যদি সাইজটাও ছোট হয়, তাহলে কি হবে? এদের মধ্যে রিপালশন বেশি হবে না? এই যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি হবে, এর সঙ্গে রিপালশন বেশি হবে, এই জন্য একটু কি হবে, এইরকম না থেকে এইরকম হয়ে যাবে, একটু অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। একইভাবে আমার যদি সাইজটা এর বড় হয়, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নেগেটিভিটি কম হয়, তাহলে সেম পজিশনে আর আসবে না। যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি কম, এখানে চলে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এমনিতে ওদের অতটা রিপালশন থাকবে না, তার জন্য ওদের বন্ড অ্যাঙ্গেলটা কমে যায় এটা। একইভাবে সাইজ যত বড় হতে থাকবে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি তত কম হতে থাকবে, তার জন্য এদের যে ইলেকট্রন শেয়ারিং যে দুটো আছে বন্ডের মধ্যে, সেই দুটো ততটা সেন্ট্রাল অ্যাটমের দিকে যাবে না, তার জন্য ওদের রিপালশনটা কম হবে। আর রিপালশন কম হওয়া মানে বন্ডে 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 রিপালশন কম হওয়া মানে অ্যাঙ্গেলটা কি হবে? কমে যাবে। আর আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছি সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং সাইজ সব থেকে ছোট, তার জন্য এদের মধ্যে যে রিপালশন সেটা বেশি, তার জন্য এর কম্পারেটিভলি এর অ্যাঙ্গেলটা বেশি। তাহলে আমরা যত নিচের দিকে যাব ডাউন দা গ্রুপ, সেই ক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটি কমছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? সাইজও বাড়ছে, তার জন্য এদের বন্ডে বন্ডে রিপালশনটা কম, তার জন্য অ্যাঙ্গেলটা কম হয়। এটা হলো আমাদের স্ট্রাকচার অফ হাইড্রাইড। এরপর নেক্সট আছে ক্যারেক্টারিস্টিক অফ হাইড্রাইডস। সেই ক্যারেক্টারিস্টিক অফ হাইড্রাইডের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো বেসিক স্ট্রেংথ। তো বেসিক স্ট্রেংথ, ফার্স্ট আমরা দেখবো বেসিক স্ট্রেংথ। তাহলে বেসিক স্ট্রেংথটা কি আমাদেরকে প্রথমে জানতে হবে। আমরা এখানে যেটা বেসিক বলবো বা বেসিসিটি মানে ডিফাইন করব, সেটা হচ্ছে লুইস বেস। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে লুইস বেস কি। তোমরা প্রত্যেকেই জানো, তবুও আমি একবার জাস্ট বলে দিচ্ছি। লুইস বেস, লুইস বেস কি? যে সমস্ত কম্পাউন্ড বা যে সেন্ট্রাল অ্যাটম যেটাই হোক না কেন, আমরা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে কথা বলছি, যদি ইলেকট্রন পেয়ার মানে এক জোড়া ইলেকট্রন, মানে ইলেকট্রন পেয়ার মানে দুটো ইলেকট্রন কে একটা পেয়ার বলছে, তাহলে ফার্স্ট কন্ডিশন কি? ওর কি হবে? লোন ইলেকট্রন পেয়ার থাকতে হবে, নাহলে তো হবে না। তাহলে কি হতে হবে? লোন ইলেকট্রন পেয়ার থাকতে হবে, নাহলে হবে না, ফার্স্ট কন্ডিশন। তারপরে এই লোন ইলেকট্রন পেয়ার যে যত তাড়াতাড়ি দিতে পারবে বা টেন্ডেন্সি মানে রিলিজিং টেন্ডেন্সি যার যত বেশি হবে, বেসিসিটি তার তত বেশি হবে বা বেসিক স্ট্রেংথ তার তত বেশি হবে। আমরা সেটা দেখব যে এক্ষেত্রে NH3 PH3 ASH3 এর ক্ষেত্রে আমরা পরপর দেখব যে কে কত তাড়াতাড়ি লোন পেয়ার রিলিজ করার টেন্ডেন্সি দেখাচ্ছে বা কে কত তাড়াতাড়ি দিচ্ছে, সেই কোন বেসিসে ওটা হচ্ছে সেটা আমরা দেখবো এখানে। তাহলে আমরা যদি বেসিক স্ট্রেংথ দেখি, তাহলে বেসিক স্ট্রেংথ বা লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে কিসের উপর ডিপেন্ড করবে বললাম? কে কত তাড়াতাড়ি দিচ্ছে এখানে। তাহলে টেন্ডেন্সি, more tendency of releasing electron more basic, তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে যত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে সে তত বেসিক হবে। তাহলে কে তত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে? সে ইলেকট্রন রিলিজ করবে মোর ডেন্স ইলেকট্রন যার থাকবে,
ডেনসিটি অফ ইলেকট্রন যার হাই হবে, তাহলে হাই ডেনসিটি অফ ইলেকট্রন, হাই হতে হবে, হাই ডেনসিটি অফ ইলেকট্রন। তাহলে হাই ডেনসিটি অফ ইলেকট্রন যার যত হবে সে তত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে। তাহলে হাই ডেনসিটি, ডেনসিটি অফ ইলেকট্রন কিসের উপর ডিপেন্ড করবে? আমরা যদি দেখি ডেনসিটি অফ ইলেকট্রন কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ডস অন ইনভার্সলি অফ সাইজ। সাইজ যার যত বড় হবে তার ইলেকট্রন ডেনসিটি কম হবে, আমরা প্রত্যেকে জানি। কেন? এরও একটা লোন পেয়ার আছে, এরও একটা লোন পেয়ার আছে, এরও একটা লোন পেয়ার, প্রত্যেকের একটা করে তো লোন পেয়ার আছে। আমরা যদি দেখি এখানে, তাহলে এই লোন পেয়ার যদি একটা লোন পেয়ার যদি একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তার তো ডেনসিটি বেশি হবে। একইভাবে যদি বড় জায়গার মধ্যে থাকে তার ডেনসিটি কম হবে। তাহলে এখানে ডেনসিটি অফ ইলেকট্রন ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ, তাই তো? তাহলে এখানে ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে মোর ডেন্স কে, ডেনসিটি কার বেশি? এটা অ্যামোনিয়া, তারপরে এটা, এটা, এটা। তাহলে মেন জিনিস এখানে দাঁড়াবে যে বেসিক স্ট্রেংথ আমাদের যদি বার করতে বলে তাহলে সব থেকে কার বেশি হবে? সব থেকে কার বেশি হবে এগুলো দেখার জন্য আমরা প্রথমে দেখবো যে আদৌ লোন পেয়ার আছে কিনা। বেশ, এখানে অবশ্যই প্রত্যেকটা লোন পেয়ার আছে। সে লোন পেয়ার আছে যখন, তখন আমরা দেখবো কে কত তাড়াতাড়ি লোন পেয়ারটা দিতে পারছে বা রিলিজ করতে পারছে। সেই রিলিজটা ডিপেন্ড করবে কার উপরে? সে যে যত তাড়াতাড়ি দিতে পারবে সে তত বেশি বেশি হবে, বেসিক স্ট্রেংথ বেশি হবে। সেই বেসিক স্ট্রেংথ বেশি হওয়ার জন্য বা বেশি ইলেকট্রন পেয়ার যদি দিতে চায় তাহলে তার ডেনসিটিও বেশি হতে হবে। যার যত ইলেকট্রন ডেনসিটি বেশি হবে সে তত তাড়াতাড়ি দিতে পারবে, তাই না? তাহলে ইলেকট্রন ডেনসিটি কার কত বেশি হবে? যার যত সাইজটা ছোট হবে তার তত ইলেকট্রন ডেনসিটি বেশি হবে। তাহলে ইলেকট্রন ডেনসিটির উপর ডিপেন্ড করবে রিলিজিং পাওয়ার। যত মোর রিলিজিং পাওয়ার মিন্স মোর ডেন্স। তাহলে এখানে আমাদের সরাসরি এটা আসলো সাইজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এখানে দেখি লুইস বেসটা বেসিক স্ট্রেংথ কি হবে? সব থেকে বেশি কার হবে? NH3, তারপরে PH3, তারপরে ASH3, তারপরে SbH3, তারপরে আসবে BiH3। এটা হচ্ছে বেসিক স্ট্রেংথ, এটা আমাদের গেল বেসিক স্ট্রেংথ। এরপরে আছে আমাদের থার্মাল স্টেবিলিটি। নেক্সট আছে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটিটা কি আমাদেরকে প্রথমে জানতে হবে। তো থার্মাল স্টেবিলিটির ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এই ক্ষেত্রে প্লেন আমরা যদি দেখি তো থার্মাল স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করবে একটু ভাবো তোমরা। থার্মাল স্টেবিলিটি মানে এখানে বন্ড লেন্থের সঙ্গে সম্পর্ক। থার্মাল স্টেবিলিটি বন্ড লেন্থের সঙ্গে সম্পর্ক। তাহলে বন্ড লেন্থের সঙ্গে সম্পর্ক মানে থার্মাল স্টেবিলিটি মানে আমরা এটুকু বুঝবো যে প্লেন ভাবে যে যার সঙ্গে যে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা স্ট্রং আছে সেটা বেশি স্টেবল হবে। আমরা তো এটা জানি। আমরা যদি প্লেন একটা দেখি এর সঙ্গে যদি আমরা দেখি এরকম আছে, তো এই বন্ডটা যদি যার যত স্ট্রং হবে সে তত স্টেবল বেশি হবে, তাহলে তার থার্মাল স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে আমরা জানি তাহলে এই বন্ড যেটা স্ট্রেংথ যেটা বন্ডের এনার্জি যেটা বেশি কম কিসের উপর ডিপেন্ড করবে? বন্ড লেন্থের উপরে। তাহলে বন্ড লেন্থ যার যত বড় হবে তাকে তো ভাঙা তত সহজ হবে। একটা বড় বন্ড লেন্থ যদি থাকে সেই বন্ডটাকে ব্রেক করতে যে পরিমাণ আমাদের এনার্জি লাগবে, একইভাবে ছোট যদি বন্ড লেন্থ থাকে সেটাকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে। তাহলে থার্মাল স্টেবিলিটি সরাসরি কিসের উপর ডিপেন্ড করছে? এটা বন্ড লেন্থের উপর ডিপেন্ড করছে। বন্ড লেন্থের উপর ডিপেন্ড করছে। তাহলে তোমরা প্রত্যেকে জানো বন্ড লেন্থ এখানে কিভাবে বাড়ে বা কমে। কারণ এখানে সেন্ট্রাল অ্যাটম সাইজ ছোট, তারপরে
সাইজটা বড় হচ্ছে, তারপরে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। তাহলে আমরা এখানে বন্ড লেন্থের যদি অর্ডারটা দেখি, তাহলে সব থেকে বন্ড লেন্থ কার বেশি হবে? বন্ড লেন্থের অর্ডারটা হবে এটা, সব থেকে এটার বেশি হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। আমাদের বন্ড লেন্থের অর্ডার এটা। তাহলে বন্ড লেন্থের সঙ্গে থার্মাল স্টেবিলিটি কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। মানে বন্ড লেন্থ যার যত বেশি হবে তার তত থার্মাল স্টেবিলিটি কম হবে। তাহলে থার্মাল স্টেবিলিটির সঙ্গে এর সম্পর্কটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এদের মধ্যে আমি যদি দেখি সব থেকে কার বেশি বন্ড লেন্থ, মানে কম বন্ড লেন্থ কম, সব থেকে কম কার? NH3। তাহলে ওর সব থেকে বেশি থার্মাল স্টেবিলিটি। তাহলে থার্মাল স্টেবিলিটি অর্ডার যদি আমরা দেখি, তাহলে প্রথমে NH3, তারপরে PH3, তারপরে এটা আসলো। এটা গেল আমাদের থার্মাল স্টেবিলিটি। তাহলে থার্মাল স্টেবিলিটি অর্ডার উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে কমতে থাকবে। তাহলে আমরা কটা দেখলাম? দুটো দেখলাম, বেসিক স্ট্রেংথ আর থার্মাল স্টেবিলিটি, দুটোই কিন্তু উপর থেকে নিচের দিকে ডাউন দা গ্রুপ যদি আসি তাহলে কমতে থাকে। ঠিক আছে, বেসিক স্ট্রেংথ কমতে থাকলো, থার্মাল স্টেবিলিটিও কমতে থাকলো। এরপরে আমাদের যেটা আসবে সেটা হবে কি আছে? বেসিক স্ট্রেংথ হলো, থার্মাল স্টেবিলিটি, রিডিউসিং নেচার। এরপরে যেটা নেক্সট আছে রিডিউসিং নেচার। রিডিউসিং নেচার, এরা প্রত্যেকে রিডিউসিং নেচার শো করে। ঠিক আছে, প্রত্যেকেই কম বেশি করে। এবার আমরা দেখবো রিডিউসিং নেচার কার বেশি হচ্ছে কার কম হচ্ছে। তাহলে রিডিউসিং নেচার ক্ষেত্রে আমরা এখানে প্লেন জানি যে অনেকে আমরা হয়তো কনফিউজ হবো রিডিউসিং নেচারটা কি বা এরকম। রিডিউসিং নেচারটা আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে H প্লাস, যে যত তাড়াতাড়ি দেবে তার তত রিডিউসিং নেচারটা বেশি হবে। ঠিক আছে, তো রিডিউসিং নেচার ডিপেন্ডস কার উপরে? ডিপেন্ডস কার উপরে? ডিপেন্ডস করবে H প্লাস, যে যত তাড়াতাড়ি দিতে পারবে, রিলিজিং H প্লাস আয়ন, রিলিজিং অফ H প্লাস আয়ন। এখানে আমরা রিডিউসিং নেচার H প্লাস আয়ন রিলিজ করার বেসিসে আমরা ডিফাইন করবো এখানে, বা তার কত বেশি কে করছে বা কত কম করছে সেটার উপর ডিপেন্ড করবো। তাহলে এর আগেরটা আমি দেখলাম থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি ছিল, আমরা দেখেছিলাম যার যত বন্ড এনার্জি কম সে তত বন্ডটা ভেঙে যাবে, আর যার যত বন্ড এনার্জি বেশি, মানে যার শর্ট আছে, বন্ড লেন্থটা যার শর্ট, বন্ড লেন্থ যার শর্ট আছে তার ডিসোসিয়েশন এনার্জি বেশি, মানে বন্ডটা ভাঙার এনার্জিটা বেশি, তার সঙ্গে সঙ্গে থার্মাল স্টেবিলিটিটা বেশি ছিল, আমরা দেখেছি। তাহলে এখানে আমরা দেখব যে তার ঠিক অপোজিট হবে এখানে, কারণ এইখানে আমাদের এই যে কম্পাউন্ড আছে সেখান থেকে এইচ এইচ বার করতে হবে। এইচ কে কত তাড়াতাড়ি বার করতে হবে? যাদের মধ্যে বন্ড এনার্জি কম বা যার সাইজটা বন্ড লেন্থটা বেশি হবে। তাহলে বন্ড লেন্থ যার যত বেশি হবে সে তত তাড়াতাড়ি H প্লাস আয়ন দিতে পারবে, কারণ বন্ডটা ভাঙতে পারবে। তাহলে এখানে পুরোপুরি এটা ডিপেন্ড করবে উল্টো, থার্মাল স্টেবিলিটি উল্টো হবে এখানে। তাহলে রিডিউসিং নেচার তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? আমাদের কে কত তাড়াতাড়ি H প্লাস আয়ন দিচ্ছে। তাহলে H প্লাস আয়নটা কে তাড়াতাড়ি দেবে? যাদের মধ্যে বন্ড লেন্থটা বেশি আছে, বা থার্মাল স্টেবিলিটি দিয়ে আমরা ওটা বলতে পারি, যার লেস থার্মাল স্টেবিলিটি, লেজার থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি, মোর রিডিউসিং নেচার। মোর রিডিউসিং নেচার। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে সব থেকে কার থার্মাল স্টেবিলিটি কম ছিল? এটা ছিল, তাহলে এটা মোর রিডিউসিং নেচার হবে। মানে কে কত তাড়াতাড়ি H প্লাস দিচ্ছে, মানে এ সব থেকে বেশি তাড়াতাড়ি দেবে, কারণ এর বন্ড লেন্থটা বেশি আছে। তাহলে আমরা যদি থার্মাল রিডিউসিং নেচারের এটা দেখি তাহলে সব থেকে বেশি কার হবে? BiH3, তারপরে হবে SbH3, তারপরে হবে AsH3, তারপরে হবে PH3, তারপরে হবে NH3।
এটা হলো আমাদের রিডিউসিং নেচারের অর্ডার। প্রত্যেকে রিডিউসিং নেচার দেখায়, কিন্তু সব থেকে বেশি দেখায় এ, তারপরে তারপরে এভাবে। ঠিক আছে? কেন, প্রথম একটা জিনিস যদি ভালোভাবে বুঝে যাও, সেই লজিক দিয়ে সমস্ত কিছু বোঝাটা ইজি হবে তোমাদের জন্য। তার প্রথম একটা ভালো করে বুঝবে যে কোনো কনসেপ্ট, তারপরে সেই কনসেপ্ট দিয়ে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। এরপরে যেটা আছে খুব ইন্টারেস্টিং, বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, কারণ সবগুলো আমরা দেখেছি সেম ট্রেন্ড ফলো করেছে, হয় উপর থেকে নিচে এসছে তখন মানে একই ট্রেন্ড ফলো করেছে, বা নিচ থেকে উপর দেখলাম রেডিয়েশন নেচার সব থেকে বেশি নিচে, তারপরে হয়ে গেছে। কিন্তু বয়েলিং পয়েন্টটা একটু ডিফারেন্ট। বয়েলিং পয়েন্টটা আমি প্রথমে বয়েলিং পয়েন্টটা লিখে নিই, ঠিক আছে? বয়েলিং পয়েন্টগুলো আমি লিখে নিই। তাহলে বয়েলিং পয়েন্ট হচ্ছে অ্যামোনিয়া যেটা NH3 238.5 কেলভিন। 185.5 কেলভিন। Two 54.6 and 290. এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্ট ট্রেন্ডটা আমরা একটু নর্মাল নেই। আমরা যদি দেখি, আমরা যদি প্লেন এখান থেকে দেখি, তাহলে আমরা দেখব ইনক্রিজ হচ্ছে 185.5 210 254 290 এভাবে ইনক্রিজ হচ্ছে। বাট অ্যামোনিয়াটা এর থেকে, এদের দুজনের থেকে বেশি, এদের দুজনের থেকে PH3 and H3 বেশি। এটা তো এই ট্রেন্ডটা কেন হচ্ছে আমরা সেটা দেখব। তাহলে বয়েলিং পয়েন্ট আমরা এইটার ক্ষেত্রে যেটা মেন কনসেপ্ট আমাদের, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এখানে আমাদের দুটো জিনিস কাজে লাগবে। এই বয়েলিং পয়েন্ট যেটা, বয়েলিং পয়েন্ট দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে আমাদের এখানে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং একটা যে ডিপেন্ড করবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, তার সঙ্গে সঙ্গে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, তোমরা তো প্রত্যেকে জানো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় অ্যাপ্লাই হয়? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন সেগুলোতে অ্যাপ্লাই হবে যখন আমাদের গ্যাসেস মলিকুল থাকবে, সেই গ্যাসেস মলিকুলের মধ্যে যে প্রতিটা আলাদা আলাদা মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটাই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। সেই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কিসের উপর ডিপেন্ড করবে? মলিকুলার সাইজের উপরে। যার যত মলিকুলার সাইজ বেশি হবে, তার তত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। তাহলে এই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ডস অন মলিকুলার সাইজ। মলিকুলার সাইজ, যার যত মলিকুলার সাইজ বেশি হবে, তার তত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনও বেশি হবে। তাহলে আমরা যদি প্লেন এখান থেকে এটাকে বাদ দিলাম, এখন এখান থেকে দেখি, তাহলে এখানে আমরা কি দেখবো যে PH3 SH3 SbH3 BH3 ক্ষেত্রে কি হয়? বয়েলিং পয়েন্ট বাড়তে থাকে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যার যত বেশি হবে, বয়েলিং পয়েন্টও তার তত বেশি হবে। তাহলে আমাদের যদি এখান থেকে এই ট্রেন্ডটা আমরা দেখি, তাহলে কি দেখবো? মলিকুলার সাইজ বাড়ে না কমে? মলিকুলার সাইজ বাড়তে থাকে। আমরা ডাউন দ্য গ্রুপ যদি আসি, তাহলে মলিকুলার সাইজটা বাড়তে থাকে। তাহলে মলিকুলার সাইজ যদি বাড়তে থাকে, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়তে থাকবে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়তে থাকে, তাহলে আমাদের বয়েলিং পয়েন্টও বাড়তে থাকবে। সেটার ব্যাখ্যা এখান থেকে এইটুকু। বাট NH3 জন্য হাইড্রোজেন বন্ডিংটা অ্যাপ্লাই হবে। হাইড্রোজেন বন্ডিংটা অ্যাপ্লাই কেন হবে আমরা সেটা দেখব। কারণটা হচ্ছে এটা, যে নাইট্রোজেন হচ্ছে এইগুলোর মধ্যে সবার মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ, এর ইলেকট্রোনেগেটিভিটি 3 প্রায়, আর হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভিটি।
তাহলে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভিটি একজন আর একজন লেস ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ওখানে কি হয়? একজন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি, একজন লেস ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই জায়গাতে এদের মধ্যে কি হবে? এরা পোলার হয়ে যায়। পোলার হওয়ার জন্য এর যেহেতু ইলেকট্রন শেয়ারিংটা এইদিকে থাকবে, ডেল নেগেটিভ হবে, এ ডেল পজিটিভ, ডেল পজিটিভ, এটাও ডেল পজিটিভ, যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু আদার্স যেগুলো আছে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হাইড্রোজেনের সঙ্গে অত নেই। ইলেকট্রোনেগেটিভের ডিফারেন্স কম হওয়ার জন্য এরা কিন্তু এইভাবে পোলার হতে পারে না, ওরা নন পোলারই থাকে। তাই এরা যেহেতু পোলার হয়ে যাচ্ছে, নাইট্রোজেন বা অ্যামোনিয়া, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, এটা পোলার হচ্ছে, তার জন্য কি হবে? নিজেদের মধ্যে ওরা হাইড্রোজেন বন্ডিং করবে। নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই যে হাইড্রোজেন বন্ডিং, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ইন্ট্রা, নিজেদের মধ্যে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কিভাবে করবে? এর সঙ্গে এরকম আছে, সরি, এইভাবে থাকবে। এই হাইড্রোজেনটা আবার কি থাকবে? এইভাবে থাকবে যুক্ত, এটাও সেম থাকবে এইভাবে। একটা নিজেদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং নিজেদের মধ্যে করবে। তাহলে যেহেতু এদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, তার জন্য এর বয়লিং পয়েন্টটা অনেক বেশি হয়। এদেরকে আমাকে ভাঙতে, বয়লিং পয়েন্ট মানে কিছু না, এদের মধ্যে যে মলিকুলগুলো যেভাবে অ্যাটাচ আছে সেগুলোকে আমাকে প্রতিটা আলাদা করতে হবে, ডিসক্রিটাইজ করতে হবে। সেটা যদি ডিসক্রিট বা প্রত্যেকটা যদি আলাদা করতে হয়, তাহলে সে আলাদা করতে আমাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। তাহলে এর ক্ষেত্রে এদের ছিল শুধু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন মেনলি এর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সেই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য এটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে PH3 অ্যান্ড ASH3 থেকেও বেশি হয়ে যায় এর বয়লিং পয়েন্টটা। তাহলে এর ক্ষেত্রে ট্রেনটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা পড়ে পরীক্ষাতে বা এক্সামে পড়ে। এখানে ট্রেন নর্মাল ট্রেনটা ফলো করে না। তাহলে এখানে মেন জিনিস আমরা এই বয়লিং পয়েন্ট ব্যাখ্যা করার জন্য দুটো জিনিস বলবো। একটা বলবো সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, যেটা শুধু অ্যাপ্লাই হবে NH3 ক্ষেত্রে। বাকি সবগুলো বলবো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে মলিকুলার সাইজ। যার যত মলিকুলার সাইজ বেশি হবে, তত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয়, তাহলে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। সেই ট্রেনটা ফলো করছে এখান থেকে এই পর্যন্ত, সেই ট্রেনটা। বাট NH3 যেটা, সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য ওর বয়লিং পয়েন্টটা এই দুটোর থেকে বেশি। তাহলে ট্রেনটা কি হবে? সব থেকে বেশি BiH3, তারপরে আসবে HbH3, তারপরে NH3 আসবে, তারপরে ASH3 আসবে, তারপরে PH3 আসবে। মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে নেবে তাহলে মনে থাকবে। আর যদি না বুঝে মুখস্থ করো, তাহলে বারবার একই জিনিস দেখতে হবে, সেটার জন্য তোমাদের খুব প্রবলেম হবে, মানে টাইম বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। একটা জিনিস ভালোভাবে যদি বুঝে না তোমরা, তাহলে তোমরা প্রত্যেকেই এই ট্রেনগুলো মুখস্থ করতে হবে না তোমাদেরকে। তাহলে আমরা যদি এতে শর্টে দেখি, আমরা তাহলে শর্টে যদি দেখি, তাহলে কোথা থেকে গ্রুপ বরাবর আমরা যদি দেখি, তাহলে গ্রুপ বরাবর বলতে গেলে এটা NH3, PH3, SH3, এই বরাবর কি হয়েছে আমাদের? ইনক্রিজ হয়েছে, কিন্তু বেসিক স্ট্রেংথ ডিক্রিজ হয়েছে, তাই তো? বেসিক স্ট্রেংথ ডিক্রিজ হয়েছে, থার্মাল স্টেবিলিটিও ডিক্রিজ হয়েছে আমাদের। বেসিক স্ট্রেংথ, থার্মাল স্টেবিলিটি ডিক্রিজ হয়েছে এ বরাবর। তারপরে রিডিউসিং নেচার কি হয়েছে?
ইনক্রিজ হয়েছে, রিডিউসিং নেচার ইনক্রিজ হয়েছে, বয়লিং পয়েন্টটা ইনক্রিজ হয়েছে কিন্তু ট্রেন্ডটা ফলো করেনি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের হাইড্রাইটের। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা প্রত্যেকটা দেখবে আর খাতায় লিখে লিখে নোট বানাবে, তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে। আর যারা এই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো, তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক উপকার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।